নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা শ্বশুররাজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পলাশডাঙ্গার প্রতাপান্বিত জমিদার রাজীবলোচন চৌধুরীর একমাত্র পুত্রের স্ত্রী মালতী আজ প্রায় 5 বৎসর শ্বশুর কর্তৃক পরিত্যক্ত। রাজীবলোচনের বিচারে অপরাধী ব্যক্তির দণ্ড হয় নাই। বৈবাহিক পরেশনাথের সহিত কলহে অপদস্থ হইয়া তিনি পুত্রবধূ মালতীকে পরিত্যাগ করিয়াছিলেন। কন্যার মুখ চাহিয়াও কঠিন পরেশনাথ বৈবাহিকের অন্যায় আচরণের কাছে নত হন নাই। 3 বৎসর হইল পরেশনাথের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহাতেই রাজীবলোচনের ক্রোধ উপশমিত না হইয়া বাড়িয়াই গিয়াছিল। পরেশনাথের শ্রাদ্ধে তাহার নিমন্ত্রণ হয় নাই। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন তাহার বর্তমানতায় পলাশডাঙ্গার জমিদার গৃহে মালতীর স্থান হইবে না, তাহার মৃত্যুর পর যাহাই হোক না কেন। মালতীর পক্ষে সে সুযোগের কিন্তু আশু সম্ভাবনা আছে বলিয়া মনে হয় না। রাজীবলোচনের সুস্থ সবল দেহ দধি দুগ্ধ ঘৃত মাখনের নিত্য পুষ্টি আহরণের দ্বারা কালের আক্রমণকে সম্পূর্ণভাবে পরাভূত করিয়াই চলিয়াছে বলিয়া মনে হয়। পুত্র অজলোচন পিতৃভক্তি ব্যক্তি, তাহা ছাড়া সমস্ত ব্যাপারটাকে সে প্রবল অদৃষ্টের অলঙ্ঘনীয় বিধান বলিয়া গ্রহণ করিয়াছে, যাহার উপর তাহার নিজের, তাহার পিতার অথবা তাহার স্ত্রীর কোনো হাত নাই। নহিলে এমনই বা ঘটিবে কেন? দর্শনশাস্ত্রে MA পাশ করার পর সে স্থির বুঝিয়াছে যে যে যাহাই বলুক, থিওরি অব প্রিডেস্টিনেশন মানা ভিন্ন উপায়ন্তর নাই। দার্শনিক তত্ত্বের এই বর্মাবৃত মনের মধ্যেও সে যে মাঝে মাঝে বেদনা অনুভব করিত না তাহা নহে, কিন্তু ইহাকে সে মনের ব্যাধি বলিয়া মনে করিত। দেহের ব্যাধি আছে, মনের ব্যাধি থাকিতে নাই। ঔষধের অন্বেষণ করিতে করিতে মনে পড়িয়া যাইত, কা তব কান্তা কন্তে পুত্র সংসার হয়মতীব বিচিত্র। সত্যই বিচিত্র, নহিলে এমনই বা ঘটিবে কেন? রাজীবলোচনের আচরণের সমালোচনা করিতে অজলোচনের পর সংসারে আর কেহ ছিল না। গৃহিণী বহুকাল গত হইয়াছেন। একমাত্র দুহিতা সুলোচনা অবিবাহিতা বালিকা, তাহা ছাড়া আর যাহারা তাহারা আশ্রিত, তাহাদের সাহসী বা কোথায়, আর প্রয়োজনই বা কতটুকু। কিন্তু সুলোচনার বিবাহের কিছু পরেই কথাটা একজন তুলিল। সে সুলোচনার স্বামী ইন্দ্রনাথ। পদার্থবিদ্যায় MA পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করিয়া বিলাত যাইবার জন্য সে ব্যগ্র। জামাতার বিলাত যাওয়ার রাজীবলোচনের আদৌ ইচ্ছা ছিল না, তবে বিলাত যাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করিবেন ইন্দ্রনাথের ধনী পিতা, সুতরাং অনিচ্ছার মতো আপত্তি প্রবল হইয়া উঠিতে পারিতেছিল না। বিবাহের পর দ্বিতীয়বার শ্বশুরগৃহে পদার্পণ করিয়াই ইন্দ্রনাথ অজলোচনের কাছে কথাটা তুলিল। বলিল, বিনা অপরাধে আপনারা বৌদিদিকে নির্বাসনে দিয়েছেন কেন দাদা? অজ বলিল, আপনারা বলছো কেন? আমি তো দিইনি, বাবা দিয়েছেন। ইন্দ্র বলিল, বাবা দিয়েছেন বটে, কিন্তু আপনি তাতে আপত্তি করেননি, করবেন বলেও মনে হয় না। অজ বলিল, না তা করব না, কিন্তু সেটা কি তুমি আমার অপরাধ বলো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, এ কথা তুমি শোনোনি? ইন্দ্র ক্ষণকাল বিমূঢ়ভাবে অজর দিকে চাহিয়া রহিল। তাহার পর বলিল, শুনেছি, কিন্তু এ কথার যে এই অর্থ হয় তা জানতাম না। পিতার অন্যায় আচরণ পুত্র সমর্থন করলে যে দেবতারা প্রীত হন, তাদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই দাদা। মৃদু হাসিয়া অজ বলিল,
তোমার যে নেই তা তো বুঝতেই পারছি, কিন্তু আমার আছে। রাজ্যাভিষেকের বদলে রামকে 14 বছর বনবাস করবার অনুরোধ করে দশরথ যে সমীচীনতার পরিচয় দেননি, তুমি তো তা বলবেই। কিন্তু রামচন্দ্র সে কথা মুখে তো দূরের কথা, মনের মধ্যেও আনেননি। পিতার ইচ্ছাকে নির্বিবাদে বরণ করা তিনি কর্তব্য বলে মনে করেছিলেন। ইন্দ্রনাথের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। বলিল, রামায়ণ পড়ে কি আপনি এই শিক্ষা পেয়েছেন দাদা? অজ হাসিয়া বলিল, তুমি কি শিক্ষা পেয়েছ সাগর লঙ্ঘনের? এই সাগর লঙ্ঘনের উল্লেখ যে তাহার বিলাত যাইবার কথা লইয়া, তাহা বুঝিতে ইন্দ্রনাথের বিলম্ব হইল না। কিন্তু সে কথার কোনো উত্তর না দিয়া ত্রেতাযুগের উপমাটাই চালাইয়া সে বলিল, মহাবীর বলে আমাকে যদি মনে হয় তাহলে রামচন্দ্র হয়ে একবার আদেশ করুন না দাদা, কলিকাতা পুরী থেকে সীতা উদ্ধার করে আনি। অজ বলিল, উদ্ধার তো করে আনবে, কিন্তু অগ্নি পরীক্ষার কথাটা ভুলে যাচ্ছ ভাই। ইন্দ্রনাথ মুখ গম্ভীর করিয়া বলিল, শুধু কি তাই, তারপরেও হয়তো আবার নির্বাসন দেবেন, তারপর আবার ডেকে এনে দ্বিতীয়বার পরীক্ষার কথা তুলবেন, তারপর হয়তো একেবারে পাতাল প্রবেশ। অজ হাসিতে হাসিতে বলিল, তবে? ইন্দ্রনাথ বিরস মুখে বলিল, না থাক, কাজ নেই। স্টার ফিল্ম কোম্পানি কলিকাতার একটি প্রধান ফিল্ম ব্যবসায়ী। ইহাদের বায়োস্কোপ গৃহ এবং ফিল্ম প্রস্তুত করিবার কারবার দুই আছে। বহু লক্ষ টাকা কারবারে খাটিতেছে। কোম্পানির ফাইন্যান্সিং পার্টনার সুরেশ মিত্র উদ্যমশীল যুবক। ইংল্যান্ড ও জার্মানি গিয়া বায়োস্কোপ সম্বন্ধে সর্ববিধ শিক্ষায় শিক্ষিত হইয়া দেশে আসিয়া সে উন্নত পদ্ধতিতে বায়োস্কোপ গৃহ এবং ফিল্ম তৈয়ারির কারবার খুলিয়াছে। সকালে বায়োস্কোপের অফিস রুমে একা বসিয়া সুরেশ একটা নূতন সিনারিওর পাতা উল্টাইতেছিল। এমন সময় ইন্দ্রনাথ আসিয়া উপস্থিত হইল। খাতাখানা মুড়িয়া রাখিয়া সুরেশ বলিল, কি ইন্দ্রনাথ, এত সকালে কি মনে করে? বক্স টক্স কিছু চাই নাকি? ইন্দ্রনাথ বলিল, রেখে দাও তোমার বক্স, আমার শালাজটিকে নিয়ে টানাটানি করছো, তোমার কান বক্স করতে এসেছি। সিগার কেস হইতে একটি সিগার নিজে লইয়া এবং অপর একটি ইন্দ্রনাথকে দিয়া সুরেশ বলিল, রহস্য জ্বালার বেশি বিস্তার করো না, খুলে বলো তোমার শালা জৈবাকে, আর আমি বা কেমন করে তাকে নিয়ে টানাটানি করছি? কেন, তাকে তোমার ফিল্মের একজন আর্টিস্ট করে? সবিস্ময়ে ইন্দ্রনাথের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া সুরেশ বলিল, সে কি হে, আমার আর্টিস্টের মধ্যে তোমার শালাজো আবার কে? মাধুরী দেবী নাকি? ইন্দ্রনাথ বলিল, ব্যাপারটা খুবই সিরিয়াস, চলো তোমার প্রাইভেট চেম্বারে গিয়ে কথাবার্তা হবে। সুরেশ বলিল, এখানে এখন কেউ আসবার সম্ভাবনা নেই, তবু চলো চেম্বারেই যাই। কথাটা শেষ হইতে 1 ঘণ্টারও বেশি সময় লাগিল। ইন্দ্রনাথ চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিল, এখন তাহলে চললাম সুরেশ। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, এসো, আমার দ্বারা যতটা হবার তার কিছুমাত্র ত্রুটি হবে না। ইন্দ্রনাথ বলিল, ধন্যবাদ। এ ঘটনার 3 পরে হঠাৎ একদিন বৈকালের দিকে ইন্দ্রনাথ শ্বশুরালয়ে আসিয়া উপস্থিত হইল। বর্ধমান হইতে পলাশডাঙ্গা প্রায় 7 ক্রোশ পথ, তাহার মধ্যে 2 ক্রোশ কাঁচা সড়ক। পূর্ব হইতে পালকি অথবা গরুর গাড়ির ব্যবস্থা না রাখিলে হাঁটিয়া যাইতে হয়। নূতন জামাই 2 ক্রোশ পথ হাঁটিয়া আসায় জমিদার গৃহে একটা শোরগোল পড়িয়া গেল। রাজীবলোচন বলিলেন, একটু খবর দিলে না কেন বাবা? তাহলে বর্ধমান স্টেশনে লোকজন পালকি সবই হাজির থাকত। ইন্দ্রনাথ বলিল, হঠাৎ এলাম বলে খবর দিতে পারিনি, তাছাড়া শীতকালে 2 ক্রোশ পথ হাঁটা তো একটুও কষ্টকর নয়। সন্ধ্যার পর রাজীবলোচন বৈঠকখানায় বসিয়া আলবোলায় তামাক খাইতেছিলেন। ইন্দ্রনাথ নিকটে আসিয়া বসিয়া বলিল,
আপনার সঙ্গে একটা বিশেষ দরকারি কথা আছে বাবা, সেই জন্যেই আমার আজ তাড়াতাড়ি আসা। মুখ হইতেই নলটা খুলিয়া রাজীবলোচন বলিলেন, তোমার বিলেত যাওয়া সংক্রান্ত কিছু? আগে না, এর তুলনায় সে তো তুচ্ছ কথা। এ সত্যি অতি গুরুতর ব্যাপার, যার মধ্যে আপনার বংশমর্যাদা এবং সঙ্গে সঙ্গে আমাদেরও একান্তভাবে জড়িত। একটা অনিশ্চিত আশঙ্কায় রাজীবলোচনের হাত হইতে আলবোলার নল খসিয়া পড়িল। ইন্দ্রনাথের নিকট একটু সরিয়া আসিয়া মৃদু ভয়ার্থ কণ্ঠে বলিলেন, বৌমাকে নিয়ে কোনো কথা নাকি? এই কথাটা সর্বদা তাহার মনে কাঁটার মতো বিঁধিয়া থাকিত। ইন্দ্রনাথ বলিল, তাকে নিয়েই। স্টার ফিল্ম কোম্পানি নামে কলকাতায় খুব বড় একটা বায়োস্কোপের কারবার আছে। তারা শ্বশুররাজ নাম দিয়ে একটা প্লে খুলছে। বৌদিদিকে আপনাদের পরিত্যাগ করার ব্যাপারটা তার আখ্যান ভাগ। পলাশডাঙ্গাকে করেছে পলাশপুর, অজদাদার নাম দিয়েছে পদ্মলোচন। আপনারও নাম ওই রকম কি একটা দিয়েছে, যাতে আপনাকে বুঝতে কষ্ট না হয়। শ্বশুররাজে বৌদিদি প্রধান স্ত্রী ভূমিকার পাঠ গ্রহণ করেছেন। আরক্ত নয়নে রাজীবলোচন বলিলেন, ভূমিকা কি? চরিত্র, ক্যারেক্টার। রাজীবলোচন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন, বলিলেন, চুলোয় যাক, যা ইচ্ছা হয় করুক, আমি তাকে একেবারে ত্যাগ করলাম। মাঘ মাসে অজর আবার বিয়ে দেব। ইন্দ্রনাথ সবিনয় বলিল, কিন্তু তাতে তো আর তারা নূতন করে জব্দ হবে না বাবা। তারা তো ধরেই রেখেছে যে সম্বন্ধ চিরদিনের জন্য ছিন্ন হয়েছে, অথচ আমাদের একটা কলঙ্ক কাহিনী যুগ যুগ ধরে লোকচক্ষুর সামনে অভিনীত হবে। বৌদিদির পবিত্র মূর্তি অভিনেত্রী রূপে সমস্ত পৃথিবীর ভদ্র অভদ্র জনসাধারণের চোখে ছড়িয়ে পড়বে। লোকে তো বলবে, ইনি পলাশডাঙ্গার সম্ভ্রান্ত জমিদার বংশের বউ। অস্থিরভাবে আলবোলার নলটা মুখে তুলিয়া লইয়া দু তিনবার সজোরে টান দিয়া রাজীবলোচন বলিলেন, কবে তারা অভিনয় আরম্ভ করবে? খুব সম্ভবত বড়দিনের সময়। প্ল্যাকার্ড, হ্যান্ডবিল এসব দিয়েছে? এখনো দেয়নি, কিন্তু আর সপ্তাহ খানেকের মধ্যেই দেবে। প্রোপাইটারের নামে নালিশ দায়ের করে ইনজাংশন পাওয়া যায় না? ইন্দ্রনাথ বলিল, সে পরামর্শ আমি আমাদের একজন আত্মীয় উকিলের কাছে নিয়েছিলাম। তিনি বলেন, নালিশ করলে কোনো ফল হবে না, কারণ প্রথমত ফিল্ম তোলানো আইনের চোখে গর্হিত কর্ম নয়, এবং দ্বিতীয়ত বৌদিদিকে ত্যাগ করে তারপর তার কার্যে হস্তক্ষেপ করবার আপনাদের কোনো অধিকার নেই। তাছাড়া নালিশ করলে কথাটা তো দেশময় জানাজানি হয়ে যাবে, আপনাদের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে। ক্ষণকাল গভীরভাবে চিন্তা করিয়া রাজীবলোচন বলিলেন, তুমি তাহলে কি করতে বলো? ইন্দ্রনাথ বলিল, আমি বলি, স্টার ফিল্ম কোম্পানির প্রোপাইটার সুরেশ মিত্রকে এ বিষয়ে অনুরোধ করে অভিনয় বন্ধ করানো। সুরেশের সঙ্গে আমারও একটু আলাপ আছে, আমিও তাকে চেপে ধরতে পারি। সে সত্যি একজন ভদ্রলোক। বহুক্ষণ ধরিয়া পরামর্শের পর স্থির হইল, পরদিন প্রাতে আহারাদি করিয়া রাজীবলোচন ইন্দ্রনাথের সহিত কলিকাতা যাইবেন এবং সেখানে সুরেশ মিত্রের সহিত সাক্ষাৎ করিয়া অভিনয় বন্ধ করাইবার চেষ্টা করিবেন। পরদিন বেলা 10টার সময়ে পাকা সড়কের মোড়ে একটা ট্যাক্সি হাজির রাখিবার জন্য রাত্রেই একজন লোক বর্ধমান চলিয়া গেল। রাত্রে আহারে বসিয়া অজ বলিল, বাবা যে কথাটা আমার কাছেও ভাঙতে চান না, তোমাদের মতলবখানা কি বলো দেখি ইন্দ্রনাথ? রামায়ণের পালা নয় তো? মাছের মুড়া খাইতে খাইতে ইন্দ্রনাথ ক্ষণকাল বিষম খাইল, তাহার পর বলিল, খেপেছেন দাদা, রাম বাদ দিয়ে কখনো রামায়ণ হয়? অজ বলিল, তোমাদের পালায় সবই হয়। পরদিন বেলা 2টার কিছু পূর্বে ইন্দ্রনাথের সহিত রাজীবলোচন সুরেশ মিত্রের সিনেমায় পৌঁছিলেন। ইন্দ্রনাথের মুখে রাজীবলোচনের পরিচয় পাইয়া সুরেশ প্রভূতভাবে রাজীবলোচনের সংবর্ধনা করিল।
আহার্য ও পানীয় আনাইয়া দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। নিতান্ত বিপদে পড়িয়া রাজীবলোচন সংযত ব্যবহার করিতেছিলেন, কিন্তু তাহার দেহের মধ্যে প্রাচীন অভিজাত বংশের গর্বোদ্যত ক্রোধাগ্নি দাউ দাউ করিয়া জ্বলিতেছিল। তিনি সুরেশের আতিথ্য গ্রহণ করিতে স্বীকৃত হইলেন না, কাজের কথার জন্য ব্যগ্রতা দেখাইতে লাগিলেন। ইন্দ্রনাথের মুখে সকল কথা সবিস্তারে শুনিয়া সুরেশ চিন্তিত হইয়া পড়িল। বলিল, অনেক টাকা খরচ করে ফেলেছি, তাছাড়া বড়দিনের তো আর মাসখানেকও দেরি নেই। নূতন ফিল্মের কি ব্যবস্থা করব সেও ভাবনার কথা। রাজীবলোচনের যত্ন নিরুদ্ধ ক্রোধ আর মানা না মানিয়া বাহির হইয়া পড়িবার উপক্রম করিল। ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, ইন্দ্রনাথের আপনি বন্ধু বলেই আপনাকে অনুরোধ করতে এসেছি, নইলে মকদ্দমা দায়ের করে শুধু এ পালাই নয়, আপনার বায়োস্কোপই বন্ধ করে দেবার ব্যবস্থা করে যেতাম। আমার ব্যাংকও এখানে, অ্যাটর্নি ব্যারিস্টারও এখানে। রাজীবলোচনের কথা শুনিয়া মৃদু হাস্য করিয়া সুরেশ বলিল, ইন্দ্রনাথকে নিয়ে আপনার যেমন বিপদ, আমারও তেমনই বিপদ দেখছি। আপনি যদি ইন্দ্রনাথের শ্বশুর না হতেন, তাহলে আপনার এই অনুরোধ শুনে আপনাকে বসবার জন্যে চেয়ারও দিতাম না চৌধুরী মশাই। আপনি ইন্দ্রনাথের শ্বশুর বলে আমার মান্য অতিথি, আপনাকে রূঢ় কথা কিছুতেই বলবো না। কিন্তু আপনি যদি এই কথাটা ভুলে না যান যে কলকাতা পলাশডাঙ্গা নয়, আর আমি আপনার প্রজা নই, তাহলে আমার সঙ্গে কাজের কথাবার্তাগুলো ঢের সহজে হবার আশা আছে। মকদ্দমার কথা আপনি বলছেন, কিন্তু মকদ্দমা করবার আপনার পক্ষের খরচটাও যদি আমি বহন করি, তাহলেও আমার লোকসান হয় না। কারণ মকদ্দমা দায়ের হলে শ্বশুররাজ দেখবার জন্য কলকাতা ভেঙে পড়বে, এমনকি পলাশডাঙ্গা থেকেও লোক আসবে। কাজের কথা যদি কিছু থাকে তো বলুন চৌধুরী মশাই, আমরা কুলি মজুর মানুষ, আমাদের খেটে খেতে হয়। পলাশডাঙ্গার ধনী জমিদারের মতো সময় নষ্ট করবার সুবিধে আমাদের নেই। রাজীবলোচন দেখিলেন সুরেশ শক্ত পাল্লা, পলাশডাঙ্গার জলবায়ুর কোনো ক্রিয়া ইহার মধ্যে ফলে নাই, সুতরাং কাজের কথা হওয়াই ভালো। প্রায় 2 ঘণ্টা ধরিয়া কথাবার্তার পর স্থির হইল যে 10,000 টাকা সুরেশ মালতীকে রয়্যালটি স্বরূপ দিয়াছে, তাহা রাজীবলোচন সুরেশকে প্রত্যর্পণ করিলে সুরেশ অভিনয় বন্ধ করিবার অঙ্গীকারপত্র রাজীবলোচনকে লিখিয়া দিবে। এই কুৎসিত ব্যাপার যত শীঘ্র সম্ভব শেষ করিয়া পলাশডাঙ্গায় ফিরিবার জন্য রাজীবলোচন ব্যস্ত হইয়াছিলেন। তিনি পকেট হইতে চেক বই বাহির করিয়া সুরেশের নামে 10,000 টাকার চেক লিখিয়া দিলেন। সুরেশ বলিল, কিন্তু এ বিষয়ে আপনার পুত্রবধূর বড় দাদার মতটা নেওয়াও একবার দরকার। অ্যাটর্নি মানুষ, কি জানি কোন দিক দিয়ে শেষে আপত্তি তুলবেন। বলিয়া টেলিফোন তুলিয়া ডাকিল। ক্ষণকাল কথাবার্তা কহিয়া সুরেশ বলিল, ত্রিপুরাবাবু বলছেন আপনি যদি দয়া করে তার ভগিনীকে আপনার বাড়িতে আশ্রয় দেন, তাহলে তার কোনো আপত্তি নেই। এর মধ্যে জীবিকা অর্জনের কথাও রয়েছে কি না? পলাশডাঙ্গার জমিদার বাড়ির পুত্রবধূ হয়ে অন্নবস্ত্রের জন্য ভাইয়ের শরণাপন্ন হতে তার আত্মসম্মানে আঘাত করে। একটা কঠিন বাক্য একবার ওষ্ঠের প্রান্তে আসিয়া উপস্থিত হইল, কিন্তু এই কুলি মজুর শ্রেণীর লোকটির জিহবার অসংবৃততা স্মরণ করিয়া তাহা রোধ করিলেন। আরক্ত নেত্রে বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে। সুরেশ কোম্পানির ছাপানো চিঠির কাগজে অঙ্গীকারপত্র লিখিয়া রাজীবলোচনের হাতে দিয়া নত হইয়া রাজীবলোচনকে প্রণাম করিয়া বলিল, আমার অবিনয় ক্ষমা করবেন চৌধুরী মশাই, কিন্তু ভারী সুখী হয়েছি। আপনি যে ক্ষমাশীলতার পরিচয় দিলেন তা আপনার মতো মহৎ বংশজাতেরই উপযুক্ত। রাজীবলোচন কিছু বলিলেন না। পকেট হইতে তাড়াতাড়ি রুমাল বাহির করিয়া চাপা দিবার পূর্বেই চোখ দিয়া একরাশ অশ্রু ঝরিয়া পড়িল। এত বড় পরাজয় তাহাকে জীবনে কোনোদিন ভোগ করিতে হয় নাই। কাহারও আতিথ্যও তিনি গ্রহণ করিলেন না, সুরেশেরও না, ইন্দ্রনাথেরও না। হাওড়া স্টেশনে গিয়া গাড়িতে উঠিয়া বসিয়া ইন্দ্রনাথকে বলিলেন, 3-4 দিনের মধ্যে একটা ভালো দিন দেখে অজকে তোমার কাছে পাঠিয়ে দেব।
বৌমাকে নিয়ে যাবে, সঙ্গে তুমিও যেও। ইন্দ্রনাথ বলিল, যাব। রাজীবলোচনের মনটা ভালো ছিল না, আর বিশেষ কথাবার্তা না কহিয়া তিনি অন্যদিকে চাহিয়া বসিয়া রহিলেন। ইন্দ্রনাথের উপর তাহার মনটা তেমন প্রসন্ন ছিল না। দিন পাঁচেক পরে বৈকাল 4টার কিছু পূর্বে মালতী, অজ ও ইন্দ্রনাথ হাওড়া স্টেশনে আসিয়া দিল্লি এক্সপ্রেসের একটা সেকেন্ড ক্লাস কামরায় উঠিয়া বসিল। সে কামরায় আরও কয়েকজন মারোয়ারি প্যাসেঞ্জার ছিল। অজ বলিল, ইন্দ্রনাথ, তুমি যে মহাবীর তাতে সন্দেহ নেই, কিন্তু সীতা উদ্ধারেই রামায়ণ শেষ হয়নি, তা তো জানো। ইন্দ্র বলিল, ওসব অমঙ্গলের কথা মুখে আনবেন না দাদা, কিন্তু আপনি আমার উপর অযথা প্রশংসারোপ করছেন। আপনি বরং সীতা দেবীকে জিজ্ঞাসা করে দেখুন যে কোনো হনুমান কোনোদিন তার অশোক বনে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল কিনা। অজ বলিল, কলিকালের সীতা দেবী কি সহজে সে কথা স্বীকার করবেন? হয়তো বলে বসবেন, তোমার একথা জিজ্ঞাসা করবার অধিকার কোথায়? উভয়ের কথা শুনিয়া মালতীর বোধহয় হাসি পাইতেছিল। সে জানলার দিকে মুখ ফিরাইয়া বসিল। বর্ধমানে গাড়ি দাঁড়াইতে তিনজনে দেখিল, গাড়ির সম্মুখে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া রাজীবলোচন 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া বধূকে অভ্যর্থনা করিবার জন্য আসিয়াছেন, কিন্তু মুখে সেরূপ উৎসাহের চিহ্ন নাই। মালতী গাড়ি হইতে নামিয়া তাড়াতাড়ি শ্বশুরের পদধূলি লইল। রাজীবলোচন হাত তুলিয়া আশীর্বাদ করিলেন। অজ বলিল, শরীরটা তেমন ভালো যাচ্ছে না, এতখানা পথ না এলেই ভালো করতেন, যাবার সময় ঠান্ডা লাগবে। রাজীবলোচন বলিলেন, আমি বেনারস এক্সপ্রেসে আজ কাশী যাচ্ছি অবু। সবিস্ময়ে অজ বলিল, কেন? রাজীবলোচন বলিলেন, এখন কিছুদিন কাশিবাসি করব মনে করেছি। বৌমা এলেন, সংসার বাঁধল, আমিও নিশ্চিন্ত হলাম। বলিয়া গ্রহণকালে রৌদ্রের মতো হাসিতে লাগিলেন। ইন্দ্রনাথ বুঝিল সত্যই রামায়ণ এখনও শেষ হয় নাই, এখনও পালা বাকি। সে চিন্তিত হইয়া পড়িল। অজলোচন এবং ইন্দ্রনাথ উভয় মিলিয়া অনেক বুঝাইল। অজ বলিল, যেতেই যদি হয় কিছুদিন পরে না হয় যাবেন। রাজীবলোচন কিন্তু কিছুতেই রাজি হইলেন না। বলিলেন, আজ দিন ভালো আছে, তাছাড়া উদ্যোগ করে বেরিয়ে পড়েছি, কাশিতেও বাড়ি ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। তোমরা চাটা খাবে তো যাও, আমার গাড়ি আসতে এখনও ঘণ্টাখানেক দেরি। আমি ওয়েটিং রুমে গিয়ে বসি, বৌমাও আমার সঙ্গে চলুন, তোমরা প্রস্তুত হলে ওকে নিয়ে যেও। ওয়েটিং রুমে প্রবেশ করিয়া মালতী কাঁদিতে লাগিল। বলিল, বাবা, আমি আসছি বলেই আপনি কাশী চলে যাচ্ছেন, কিন্তু বাবা, আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি। রাজীবলোচন বলিলেন, না, অপরাধ ঠিক করনি, কিন্তু তোমার কাছে আমি পরাজিত হয়েছি বৌমা। যার কাছে আমি পরাজিত হয়েছি তার সঙ্গে এক গৃহে বাস করবার মতো সহ্য শক্তি আমার নেই। মালতীর মুখ চক্ষে বেদনার চিহ্ন ফুটিয়া উঠিল। আর্তস্বরে বলিল, আপনি পরাজিত হবেন কেন বাবা? আমি তো জানি আমাকে ক্ষমা করেছেন। ওরকম কদর্য উপায় অবলম্বন করলে কি ক্ষমা পাওয়া যায় বৌমা? কি কদর্য উপায় বাবা? বায়োস্কোপে অভিনয় করা। সে কি কথা বাবা? রাজীবলোচন সবিস্ময়ে বলিলেন, কেন, তুমি স্টার ফিল্ম কোম্পানিতে 10,000 টাকা নিয়ে প্রধান স্ত্রী চরিত্র হয়ে তোমার ছবি তোলাওনি? মালতীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে দুঃখার্ত কণ্ঠে বলিল, এই অপরাধ আমি করেছি মনে করে আপনি অভিমান করে কাশী যাচ্ছিলেন বাবা? তাহলে তো আমাকে চিরদিনের মতো ত্যাগ করাই উচিত ছিল। নিশ্চয়ই কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে বাবা। ক্ষণকাল মালতীর দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া রাজীবলোচন বলিলেন, তুমি সেরকম প্রতারণার কথাই কিছু জানো? কিছু মাত্র না, তবে আসবার আগে দাদা একটা
মোড়া খাম আমার হাতে দিয়ে বললেন, তাতে একটা 10,000 টাকার চেক আছে, 3 মাস পরে আপনাকে দিতে। তাহলে খুব সম্ভবত সেটা। বাহিরে জুতার শব্দ হইল। অজ বলিল, বাবা, আমরা আসব? রাজীবলোচন নিম্ন কণ্ঠে মালতীকে বলিলেন, যেসব কথা তোমার সঙ্গে হলো কাউকে বলো না। তারপর উচ্চস্বরে বলিলেন, এসো। অজ ও ইন্দ্রনাথ প্রবেশ করিলে রাজীবলোচন বলিলেন, কাশি যাওয়া বন্ধ করলাম বৌমার অনুরোধে। শীঘ্র শীঘ্র বাড়ি ফেরবার ব্যবস্থা করো, নইলে ঠান্ডা লাগবে। অপরিমেয় বিস্ময়ে ও আনন্দে অজ ও ইন্দ্রনাথ পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিল। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।